ব্যারিকেড দেওয়া কেন এখানে? হ্যাঁ, ও রে, অ্যাক্সিডেন্ট হয়েছে দুইটা। ভর্তা খাইতাম একটা অনেক আগে, যখন নদীর পাড়ে খাইতাম তখন ভর্তাটা মজা লাগতো। এরপর এই জায়গায় যতবার খাইছি ভর্তা একবার মজা লাগে না আমার। Hey everyone, this is Ibrahim. Welcome to my YouTube channel and Facebook page IB Vlogs. So যাচ্ছি হচ্ছে মাওয়া, হঠাৎ করে প্ল্যান হয়েছে, বাজে হচ্ছে 3:13, এখন আছে হচ্ছে বেরিবাদে। সো সামনে হাজির পাম্প থেকে তেল নিতে হবে, তারপরে যাবার স্টার্ট দিব। সো এখন হচ্ছে বাবুবাজার যাবো না, যাবো হচ্ছে হানি ফ্লাইওভার দিয়ে, কারণ বাবুবাজার দিয়ে প্রচুর পরিমাণে ট্রাক ঢুকে, এই সময় প্রচুর পরিমাণে জ্যাম থাকে। সো বাবুবাজার দিয়ে কোনোভাবেই যাওয়া সম্ভব না, এই কারণে কিন্তু আমি যাব হচ্ছে হানি ফ্লাইওভার দিয়ে। বাট আমার সাথে যে একটা বাইক আছে, ও বলতেছে যে বাবুবাজার যাবে, বাট বাবুবাজার দিয়ে গেলে মনে হয় না ভালো হবে, কারণ ওদিকে প্রচুর পরিমাণে জ্যাম থাকে, তো এই কারণে ওদিক দিয়ে না যাওয়াটাই বেটার, বিশেষ করে রাতের বেলা এদিকে প্রচুর ট্রাক ঢুকে। সো এই জন্য দেখি হানি ফ্লাইওভার দিয়ে যাবো, টোলের টাকাটা গেলেও ট্রাকের চিপায় পড়া লাগবে না। সো পাম্পে গিয়ে আবার আসতেছি, চলে আসছি কিন্তু পাম্পে তেল নেওয়ার জন্য। তেলটা নেই, লিটার অনেক কমছে দাম, 125 হয়েছে এখন। হইব হইব, খুলে নাকি আপনার ট্যাঙ্কিও? কত হয়েছে? 125। 89 থেকে নিয়ে গেছে কত দেয় এখন? 125 করলেই কি আর 120 করলেই কি? পাম্প থেকে বেরোই, সামনে হয়তো অন্ধকার, ভিডিও নিতে পারবো না। সো হাইওয়েতে গিয়ে যদি আবার ব্রিজে টিজে আলো থাকে তখন আবার নিব। উঠে গেছি কিন্তু মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে। সো রাস্তায় বেশিরভাগ জায়গায় অন্ধকার, এই কারণে ক্যামেরা অন করতেছি না, অন্ধকারের ফুটেজ আর কি দেখাবো আপনাদের। সো আলোয় আসলে একটু দেখানোর চেষ্টা করবো। হাইওয়েতে উঠে গেছি এখন। সো সামনে ব্রিজে যদি কোনো জায়গায় আলো পাই তাহলে আবার ক্যামেরা অন করব। ও, এটা হচ্ছে কেন্দ্রীয় কারাগার, কারাগারের এখানে আসছে। এখানে কি হয়েছে? এখানে কি হয়েছে? এখানে কি হয়েছে? ব্যারিকেড দেওয়া কেন? ব্যারিকেড দেওয়া কেন এখানে? হ্যাঁ, ও রে, অ্যাক্সিডেন্ট হয়েছে। মোটর সাইকেল, অ্যাপাচি 2B আর একটা প্রাইভেট কারে ওরা ধুমনে মুচড়ে গেছে। ভয়াবহ অবস্থা তো ভাই রে ভাই, মাওয়া হাইওয়েতে ভয়াবহ অবস্থা। একটা অ্যাপাচি আর একটা কি যেন বাইক, বাইকের এমন কন্ডিশন বুঝাই যাইতেছে না বাইকের কি অবস্থা, পুরো ধুমড়ে মুচড়ে গেছে। আর সামনে একটা গাড়ি ছিল, এটাও এই এখানে একটা টাইনে নিয়ে যেতেছে, সম্ভবত এদেরই বাইক হবে। ভাই রে ভাই, ভয়াবহ অবস্থা। মানে অ্যাপাচি কোম্পানির গাড়িগুলোর যে এ অবস্থা, আসলে এটা এখন আবারও প্রমাণ মিলল। এটা হচ্ছে অ্যাপাচি 2B, বর্তমানে তো 4B নিয়ে খেলাধুলা চলতেছে। এটা হচ্ছে অ্যাপাচি 2Bর এই অবস্থা। 2Bর অ্যাক্সিডেন্টও কিন্তু অনেক বেশি পরিমাণে হয় হাইওয়েতে, কারণ 2Bর অ্যাক্সিলারেশন পাওয়ারটা একটু বেশি দেওয়ার কারণে দেখা যাচ্ছে একটু টানাটানি করে বাইক নিয়ে সবাই। তাই ভয়াবহ অবস্থা দেখলাম। মানে ক্যামেরাটা অন করলাম একটু আমি ওই কারাগারটা দেখানোর জন্য, আর সাথে সাথে দেখলাম যে এই অবস্থা ওইটার। সো ওইটা দেখে কিন্তু আপনার সাথে শেয়ার করলাম। যদিও দাঁড়ানোর চেষ্টা করছিলাম, দাঁড়াইতে পারলাম না, কারণ ওখানে পুলিশ পাহারায় ছিল, দাঁড়াইতে দিত না হাইওয়ের মধ্যে। বাট রাস্তায় যারাই গাড়ি চালান, যারাই বাইক চালান, প্রাইভেট কার চালান বা অন্যান্য ভেহিকেল চালান, তাদের উদ্দেশ্যে ভাই একটাই কথা বলি, স্পিড মেনটেন করে চালান আপনারা। আসলে বাইকটা তো মানুষের কমফোর্টের জন্য মানুষ রাইড করে। সো নিজের কমফোর্ট জোন থেকে রাইড করার চেষ্টা করেন। বাইক জিনিসটা হচ্ছে মূলত ভালোবাসার একটা জিনিস, মানে মানুষের যাতে সুবিধা হয় এই কারণে তো মানুষ বাইকটা আসলে ব্যবহার করে। কিন্তু এই বাইকটাকে আমরা এমনভাবে ব্যবহার করি যেন বাইক হয়ে যায় হচ্ছে মানে মৃত্যুর কারণ, বাইক হয়ে যায় জীবনের জন্য হুমকি স্বরূপ। সো বাইকটাকে এইভাবে আমরা রাইড না করি, নিজেরা নিজেদের মতো ভালোভাবে বাইকটা রাইড করি, নিজের লিমিটের মধ্যে রেখে বাইক রাইড করি। মানে স্পিড আমি যতটুকু মেনটেন করতে পারবো, যতটুকু স্পিডে রাইড করলে আমি নিজে কন্ট্রোল করতে পারবো,
ততটুকু স্পিডের মধ্যে রাইড করার চেষ্টা করি। আর মাওয়া হাইওয়েতে এসে যা হয় এটা হচ্ছে প্রত্যেকেই টানাটানি করে, প্রচুর পরিমাণে টানাটানি করে, এই কারণে কিন্তু অ্যাক্সিডেন্টের পরিমাণটা বেশি হয়। তো স্পিড লিমিট 80, আপনি 80-90-এর মধ্যে যদি রাইড করেন তাহলে কিন্তু ঠিক আছে, বাট এর উপরে উঠে গেলে এটা খুব বিপজ্জনক হয়ে যায়। দুইটা 10 টাকা দিব আর 20 টাকা করে। বাইকের টোল হচ্ছে 20 টাকা করে। সো এখানে ব্রেক নিতে চাইছিলাম, ব্রেক নিব না, যেহেতু 3:30 বাজে গেছে, আমাদের খাওয়া দাওয়া করে আবার ব্যাক আসতে হবে। সো এখানে আমরা ব্রেক নিচ্ছি না, আমরা চলে যাই একবারে। সামনেও ব্রিজ আছে, ক্যামেরাটা অফ করলাম না, আপনার সাথে একটু কথা বলতে থাকি তাহলে ভালো লাগবে, যেহেতু পিছনে একটা অ্যাক্সিডেন্ট দেখে আসছি। সো নিজের কাছে একটু খারাপ লাগতেছে অ্যাক্সিডেন্টটা দেখে। আসলে বাইক হচ্ছে ভালোবাসার একটা জিনিস, যেটা একটু আগে বলতেছিলাম। আসলে ভালোবাসার জিনিসটাকে নিজের মতো করে আঁকড়ে রাখতে হবে। আঁকড়ে রাখতে হবে কীভাবে, সেটা হচ্ছে মানে রাইডটা করতে হবে নিজের কমফোর্ট জোন থেকে, একবারে কমফোর্ট জোন থেকে। আপনার কমফোর্ট জোন যেখানে আপনি ওইখান পর্যন্ত রাইড করেন। যেমন হাইওয়েতে আমার কমফোর্ট জোন হচ্ছে 80 থেকে 90 বা 80-এর মধ্যে আমি রাইড করি বেশিরভাগ। আমার গত ভিডিওতে যদি আপনারা দেখে থাকেন, বগুড়া যাওয়ার ভিডিওটাতে, ওইটাও আপনারা দেখবেন যে আমি 80-তে রাইড করছি, কারণ 80 হচ্ছে আমার হাইওয়েতে কমফোর্ট জোন, এই কারণে 80-তে রাইড করছি। সো নিজের কমফোর্ট জোন থেকে যদি আমরা বাইকটাকে ভালোবেসে রাইড করতে পারি তাহলে কিন্তু বাইকটা আমাদের খুব হেল্পফুল একটা বাহন। আর অ্যাক্সিডেন্ট দেখার পরে একটু নিজের কাছে খারাপ লাগে, কারণ আসলে সব রাইডার তো আর এক না, বিশেষ করে যারা উল্টাপাল্টা রাইড করে তাদের কারণে অ্যাক্সিডেন্টগুলো বেশি ঘটে। আর উল্টাপাল্টা রাইড বলতে হাইওয়েতে রাইড করার সময় একটা কথা মনে রাখতে হবে যে আমি নিজে রাইডার ছাড়া বাকি যারা আছে হাইওয়েতে রাইড করে তারা সবাই পাগল। মানে শুধু বাইক রাইডার না, অন্যান্য রাইডার যারা আছে, ট্রাক ড্রাইভার যারা আছে, হাইওয়েসের, বাসের, ট্রাকের ড্রাইভার যারা আছে, সবাইকে মনে করতে হবে সবাই পাগল। কিরে ভাই, এই জায়গায় তো ধোঁয়া কেন, কুয়াশা পড়ছে নাকি? মারাত্মক ধোঁয়া তো। সো যেটা বলতেছিলাম, সবাইকে মনে করতে হবে পাগল, একমাত্র আমি হচ্ছে ভালো রাইডার। সো এই জন্য চোখ কান খোলা রেখে, শুধু আমার নিজের কারণে যে অ্যাক্সিডেন্ট ঘটবে তা কিন্তু না, অন্যান্য ভেহিকেল যেগুলো রাস্তায় চলে এগুলোর কারণে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। এই কারণে যেটা করতে হবে, অন্যান্য ভেহিকেল থেকেও নিজেকে সাবধানে রাখতে হবে। এই জন্য হাইওয়েতে রাইড করার জন্য যেটা করা যেতে পারে সেটা হচ্ছে আপনার লুকিং গ্লাসে অতিরিক্ত পরিমাণে ফলো করতে হবে লুকিং গ্লাসে। কারণ পেছন সাইড থেকে যে গাড়িটা আসতেছে আপনাকে ওভারটেক করার জন্য, সেটা কী অবস্থায় আছে সেটাও আপনার নজরে রাখতে হবে। বাম পাশে লুকিং গ্লাস, ডান পাশে লুকিং গ্লাস, প্লাস পাশাপাশি সামনের দিকে, সব দিকে নজর রেখে কিন্তু বাইকটা রাইড করতে হবে। তাহলে কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট থেকে নিজেকে যতটুকু সম্ভব মানে দূরে রাখতে পারবেন, এড়িয়ে চলতে পারবেন দুর্ঘটনাকে। সো মাওয়া যাচ্ছে হচ্ছে ইলিশ খাইতে। সো ইলিশও আপনাদের দেখাবো আমি হোটেলে গিয়ে। আর অনেক দিন যাবৎ মাওয়া যাওয়া হচ্ছে না, যাবো বলে যাওয়া হচ্ছে না কাজের প্রেশারে, যেহেতু আজকে হচ্ছে বাটটা বললাম না, কারণ ভিডিওটা কবে পাবলিক করে সেটা ঠিক নাই। সো পৌঁছাইতে পারেন, এই কারণে বললাম না। সো মাওয়া যাই, এখানে পুরো অন্ধকার, এই কারণে ব্রেক নিচ্ছি না আমি। আর ব্রেকটা নিব হয়তো বা আলোতে গিয়ে বা মাওয়া ঘাটে পৌঁছে একটা ব্রেক নিব, তার আগে আর হাইওয়েতে ব্রেক না নেওয়াটা বেটার আমি মনে করি। সো যাই, আবার যদি আলো পাই তাহলে আবার ক্যামেরা অন করে আপনাদের সামনে আসবো। আর গাড়ির পরিমাণ ওইরকম একটা নাই বললেই চলে। আর যেহেতু সময় হচ্ছে 3:51, প্রায় 4টা বেজে গেছে, এই টাইমে সবাই হচ্ছে ব্যাক করে মাওয়া থেকে। এই টাইমে আমরাও সবসময় এই টাইমে মাওয়া থেকে ব্যাক করে খাওয়া দাওয়া করে, বাট আজকে অনেক লেট করে যাচ্ছি। এই প্রথম মনে হয় এত লেট করে মাওয়া যাচ্ছি। আর খাওয়া দাওয়া করে ফিরতে ফিরতে হয়তো বা বাসায় আসতে 7টাও বেজে যেতে পারে, ঠিক নেই, সকাল 7টা। বাট যাই, মানে হঠাৎ করে ইচ্ছা হয়েছে যাওয়ার জন্য, প্যারা দিছে কয়েকজন মিলে, এই কারণে যাওয়াটা হচ্ছে। হয়তো বা যাওয়া হইতো না, যেহেতু প্যারা দিছে যাওয়া হচ্ছে। যাই, একসাথে এনজয় করি। প্রাইভেট কারটাকে আমি যাইতে দিতাম না, যদি ওকে আমি ডিপার মারছিলাম। ডিপার মারার পরও আমার ডিপারটা দেখছে, দেখে ঢুকতে চাইছিল না। তারপরে যখন আমি একটু স্লো করছি, ডিপার মারা বন্ধ করছি, তখন আবার ঢুকছে। তো যেটা বুঝলাম সেটা হচ্ছে প্রাইভেট কারওয়ালারা মোটামুটি সিগন্যাল খুব ভালো বোঝে। বাসওয়ালারাও সিগন্যাল, ট্রাকওয়ালারা সিগন্যাল ভালো বোঝে, বাসওয়ালারা ভালো বোঝে না। কিন্তু প্রজেক্ট হিলসার এখানে, এটা হচ্ছে প্রজেক্ট হিলসা। রাতের বেলা এটা বন্ধ থাকে, দিনের বেলা চালু থাকে, রাতের বেলা থাকে বন্ধ। এটা কি হচ্ছে, বাইক নষ্ট হয়ে গেছে, ছাপড়ি পোলাবেনের বাইক নষ্ট হয়ে গেছে এখানে। 3 জনে মিলে বাইকে আসছে, নাই হেলমেট নাই কিছু, বাইকের অবস্থা কিরা তো দেখলেনি। আরে ভাই, কিছু বলার নাই এদেরকে, কিচ্ছু বলার নাই এদেরকে। আরে যে পরিমাণ গাড়ি ওই দিক থেকে আসতেছে, ওইদিকে গাড়ির লাইটের আলোতে সামনে কিছুই দেখতেছি না।
মানে 4টা বাজে গেছে, তো যারা রাতে 12টা বাজে বেরোইছিল তারা দেখা যায় খাওয়া দাওয়া করে এখন ব্যাক করতেছে। এই কারণে কিন্তু ওইদিকে চাপটা বেশি, আর এদিকে যাওয়ার পথে চাপটা কম। এই জায়গাটা ঠিক করবো না মনে হয় কোনোদিনও, ভয়াবহ অবস্থা এই জায়গার, কিন্তু ঠিক করায় না। বালু টালু রাস্তা ভাঙ্গা, ভয়াবহ অবস্থা, কিন্তু ঠিক করায় না। এই যে প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট হয়েছে, রূপালী ইলিশ রেস্টুরেন্ট, তারপরে নাম আমি সবগুলাই পড়ব, কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, তারপরে হচ্ছে ফরচুন কাঁচা লঙ্কা, তারপরেরটা হচ্ছে ইলিশ বাড়ি, তারপরটা হচ্ছে সুপার স্টার, তারপরে হচ্ছে শখের হাড়ি, চাইনিজ অ্যান্ড কাবাব, তারপরে কি ইলিশ ভোজ, এটা মানে বন্ধ হয়ে গেছে, ইলিশ ভোজ, তারপরে হচ্ছে নিউ মোল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা মন চায় বন্ধ করে যেতে, সামনে চলেন দেখি কোনটা যাওয়া যায়। কোনটা ঢুকুমি, একটা ঢুকলে হয়েছে। নিরালা বসুমতী, এটা থেকে আছে নাকি কেমন কম? হ্যাঁ, কই যাইবেন? ওইটাই ভিতরে, বুঝছি ভিতরের কথা কইতেছে ভাই। ওই যে নদী পায় না, যে বাম সাইডে ভিতরে, যে ওইদিকে যাই দেখি কি অবস্থা ওইদিকে। হ্যাঁ, পদ্মাতে তো যাবো না, যাবো রেস্টুরেন্টে। ও কাকা, এইদিকে গেল টাকা দেওয়া লাগবো? এটা কি এর ভাই, মোবাইলটা দেন তো আমার। স্বাধীনতা যদি বাজান এমন জিত করেন তাহলে হবে বাজান। এবার হাজী মোহাম্মদ সুলতান মোল্লা, কি এর ইজারা, এটা তো বুঝলাম না। এ হচ্ছে মামাঘাটের এই কি বলে, এই ফেরিঘাটে ঢোকার অবস্থা। ঠিক আছে, এটা কি দিছে এটা দেখতেছি, আর আপনারাও দেখেন। চলতেছে মাছ ভাজাভাজি এখানে, খাওয়া দাওয়া চলতেছে। ধরো এই যে মাছ ভর্তা শেষ করে ফেলাইছে আজকে, ভর্তার পরিমাণ বেশি পাইছে আজকে, সবাই ভর্তা দিয়ে খাইতেছে, মাছ সবাই জায়গায় স্টকে। ভর্তা খাইতাম একটা অনেক আগে, যখন নদীর পাড়ে খাইতাম তখন ভর্তাটা মজা লাগতো। এরপর এই জায়গায় যতবার খাইছি ভর্তা একবার মজা লাগে না আমার, এইবারের মতো এবার ভালো লাগছে। এবার বানাচ্ছি ভর্তা বানায় না, ভর্তা বানাইছে ভর্তা মানে দোকানদার ভাই, শুধু ওই জায়গায় পরিচালনা করছে, কিন্তু বানানো লাগে পুরো ক্ষুধার্ত, অবস্থা খারাপ।